নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। শরীরটা একটু গড়বড় করছে, সেই জন্যেই গতকাল করতে পারিনি। আজকেও একাধিক এপিসোড করা সম্ভব হবে কিনা বুঝতে পারছি না, কিন্তু হাজিরা দিতে প্রধানত আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আনন্দপুরের ওই বীভৎস অগ্নিকাণ্ডের ঘটনার পরে ফেসবুকে, ইনস্টাগ্রামে, এক্স হ্যান্ডেলে একটা ছবি খুব ভাইরাল হয়ে গেছে। তাতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি স্পেনের, জানি না মাদ্রিদ, সম্ভবত মাদ্রিদের রাস্তাতেই হবে, আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন। তার পরিচয় কি আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো মিডিয়ায় তার নাম আমি উল্লেখিত হতে দেখিনি। হবে না সেটাই প্রত্যাশিত, কেননা নাম একবার উল্লেখ করলে যদি বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়, অতএব ধরি মাছ নাচুই পানি, জলে নামবো কিন্তু ভেজাবো না, এই ধরনের অ্যাটিচিউডে অভ্যস্ত বাংলার একেবারে সরীসৃপ মিডিয়া, তারা ওয়াও মোমো ওয়াও মোমো ওয়াও মোমো করে বেড়াচ্ছে। কিন্তু ওয়াও মোমোর কোন মালিক স্পেনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সফরে গিয়েছিলেন সেই নামটা একবারও উচ্চারণ করছে না। দেখুন, আমি আমার কর্মসূত্রে এই কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গের যারা ব্যবসায়িক সম্প্রদায় তাদের অনেককে চিনি, অন্তরঙ্গভাবেও চিনি বেশ কয়েকজনকে। হঠাৎ করে এই ছবিটা দেখে আমার মনে কতগুলো প্রশ্ন এসেছে, আমি অকপটে সেগুলো আপনাদের সামনে রাখব। তারপর ঠিক ভুল ইত্যাদি বিচার করার ভার আপনাদের হাতে। প্রথম কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, এই ভদ্রলোক ছেলেটি কে আমি তা বলতে পারবো না, কিন্তু আমরা 2011 সালে হয়তো এর চাইতেও সামান্য আরও বীভৎস একটা অগ্নিকাণ্ড আমাদের কলকাতার অ্যামরির ঢাকুরিয়া হাসপাতালে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তার কিছুদিন আগে ক্ষমতায় এসেছিলেন, তাতে সম্ভবত 88 না 89 জনের মৃত্যু হয়েছিল। এবং ওই ঘটনার জন্যে পশ্চিমবঙ্গের সবচেয়ে অগ্রগণ্য দুটি শিল্প সংস্থার মালিককে জেলে পুড়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। একদিকে আজ প্রয়াত সাঁচি গ্রুপের মালিক শ্রবণ কুমার টুডু এবং ইমামির দুই কর্ণধার এইচ গোয়েঙ্কা এবং আর.এস. আগরওয়াল, তাকে জেলে যেতে হয়নি, কিন্তু তিনি হাসপাতালে শুয়ে অনেক দিন কাটাতে বাধ্য হয়েছিলেন। আর শুধু কি এরাই? মানুষের মেমোরি খুব শর্ট, তাই আপনাদের স্মরণ করিয়ে দিই, ডক্টর প্রণব দাশগুপ্ত, এমনকি ডক্টর মণি ছেত্রী, তখনই বোধহয় তার বয়স 80 পড়ছিল, এদেরকে বিরুদ্ধেও হুলিয়া জারি করে এদেরকেও সাজা দেওয়া হয়েছিল। এদের অপরাধ কি? না, এরা ওই অ্যামরি হাসপাতালের ডিরেক্টর। একমাত্র রাহুল টোডিকে বাদ দিলে, শ্রাবণ টোডি, তার বড় পুত্র রবি, গোয়েঙ্কা এবং আগরওয়াল পরিবারের দুই পুত্র এবং তৎসঙ্গে কলকাতা শহরের অত্যন্ত সম্মাননীয় দুই চিকিৎসক মণি ছেত্রী এবং প্রণব দাশগুপ্তকে জেলের ঘানি টানতে বাধ্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাও ছিল একটা বর্বরতার চূড়ান্ত উদাহরণ। দুজন বর্ষিয়ান মানুষকে, আমার বক্তব্য হলো, আমার কোনো সেই গোডাউনই হোক, হাসপাতালই হোক বা যা খুশি হোক, তাতে আগুন লাগলে যদি ডিরেক্টরদের সকলের জেল হয়, তাহলে তো পশ্চিমবঙ্গে যেভাবে আগুন লাগে, বিশেষ করে এই শীতকালে, তাতে আলিপুর কিংবা প্রেসিডেন্সি জেলে অর্ধেক বন্দি মালিকদের করা উচিত ছিল। দেখুন, এই ধরনের
সস্তা হাততালি কুড়োনো দাবি যে কতখানি অর্বাচীন এবং অপ্রাসঙ্গিক, আমি আজকে তার ব্যাখ্যা করব আপনাদের কাছে। কিন্তু তার আগে বলি, হঠাৎ করে ওয়াও মোমোর দুই মালিককে বা একজন মালিককে গ্রেফতারের দাবিটা তুলল কে, কেনই বা উঠল? তুললেন আমাদের সর্বশক্তিমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। তিনিই প্রথম এই ছবির দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, যেহেতু আমাদের মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়ে এই ওয়াই মোমোর কোনো একজন মালিক স্পেনে গিয়েছিলেন, অতএব সেই কারণেই তাকে গ্রেফতার করা হচ্ছে না। দেখুন, একটা দায়িত্বজ্ঞানহীন হওয়ার একটা সীমা থাকে। আমাদের এই বিরোধী দলনেতা প্রায়শই সেই দায়িত্বজ্ঞান সম্পন্ন আচরণের যে সীমারেখা সেটাকে লঙ্ঘন করে থাকেন। তার চেয়েও বড় অপরাধ হলো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হাতের কাছে পেয়ে তিনি এই কাহিনীটা তাকেও খাইয়ে দিয়েছেন। এবং সেই কারণেই আজ অমিত শাহ, যিনি গুজরাট থেকে আসেন, শিল্প এবং ব্যবসায়ী জগতের সঙ্গে যাদের সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ, তিনিও বললেন ওয়াও মোমোর মালিককে গ্রেফতার করা হচ্ছে না, তিনি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে। দেখুন, এই ছেলেটি বা এদেরকে আমি চিনি না, জীবনে কখনো দেখা হয়নি, আলাপও হয়নি, কিন্তু আমি জানি যে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার জন্য কোনো মানদণ্ড কিছুই নেই। মুখ্যমন্ত্রীর চারপাশে ঘুরঘুর করা সাংবাদিকরা যদি কাউকে রেকমেন্ড করেন, তিনিও তালিকায় ঢুকে যাবেন। এছাড়া এতদিন ধরে মুখ্যমন্ত্রীর হয়ে এই কাজটা যারা করে এসছেন একটি বিজ্ঞাপন সংস্থা, সেই সংস্থার কর্ণধারক কার্যত মুখ্যমন্ত্রীর একেবারে বালতি বাওয়া চাকরের মতো তাঁর বন্ধুবান্ধবদের সুযোগ পেলেই এই তালিকায় ঢুকিয়ে দিয়েছেন। ওয়াও মোমোর মালিক কোন কোটায় মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়েছিলেন আমি বলতে পারবো না, এটুকু বলতে পারি যদি হয়ে থাকেন কোনো অন্যায় কিছু করেননি। এবং কেন আমি এই ধরনের দাবিকে দায়িত্বজ্ঞানহীন মনে করি? 2011 সালে অ্যামরির ওই ঘটনার পরে মুখ্যমন্ত্রী বিরাট বড় বড় বাতেলা করেছিলেন। শ্রাবণ টটি সম্পর্কে যেহেতু তার সঙ্গে জ্যোতিবাবুর খুব ঘনিষ্ঠতা ছিল, মমতার রাগ ছিল দীর্ঘদিনের, অতএব প্রথম সুযোগ পেয়ে তিনি একজন বর্ষিয়ান ব্যবসায়ী, যাকে সবাই অসম্ভব শ্রদ্ধাভক্তি করতেন, তাকে জেলে পাঠিয়ে দিলেন। আর পশ্চিমবঙ্গ শহরে এই তো 2-4টে ব্র্যান্ড আছে যাদের কিছুটা হলেও সর্বভারতীয় পরিচিতি আছে। তাদের মধ্যে ইমামি তো প্রথম সারিতে থাকার কথা। সুতরাং যখন মর্জি হবে তখন আমি মালিকদের জেলে পুরে দেবো, আর যখন কিঞ্চিত অসুবিধে বুঝবো তখন পুরব না। এর মধ্যে একটা দ্বিচারিতা আছে, আপনি সেই প্রসঙ্গ টেনে এর সমালোচনা করতে পারেন, কিন্তু সেটা কখনো অ্যারেস্টের বা কাউকে গারদে পড়ার কারণ হতে পারে না। প্রথমত, এখনো পর্যন্ত আনন্দপুর কাণ্ডের যে বিবরণী আমরা সামনে পেয়েছি, আদালতে গতকাল যে বিস্তারিত শুনানি পর্ব চলেছে, তাতে পরিষ্কার হয়ে গেছে যে ওয়াও মোমোর গুদামে কিন্তু আগুনটা লাগেনি। আগুন লেগেছিল তার সমীপবর্তী একেবারে সন্নিহিত আরেকটি গুদামে। সেই গুদাম থেকে এটা ওয়াও মোমোর গুদামে ছড়িয়ে পড়ে এবং ওয়াও মোমোর কর্মরত 3 জন অগ্নিদগ্ধ হয়ে তারাও মারা যান। প্রথম কথা, কোনো একটা গুদাম একটা ব্যবসায়ী যদি ভাড়া নিয়ে থাকেন এবং সেই গুদামেও এই ধরনের অগ্নিকাণ্ড হয়ে থাকে,
তার দায় সরাসরি মালিকের উপর বর্তায়, তাহলে তো পশ্চিমবঙ্গের যাবতীয় এই যে কুকর্ম, অনাচার, ব্যভিচার, দুর্বৃত্ত রাজের জন্য মুখ্যমন্ত্রী চিরস্থায়ীভাবে জেলের অন্দরে থাকা উচিত ছিল। তা তিনি থাকেন কি? থাকেন না। তার চেয়েও বড় কথা হচ্ছে, যে বিরোধী দল এখন মৌকা পেয়ে সিঙ্গুরে প্রধানমন্ত্রীকে এনে সভা করাচ্ছেন এবং প্রতিটি জনসভায় বাংলার অর্থনীতিতে জোয়ার আনার জন্য ভারী শিল্প আনার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি স্টেট হিসেবে পশ্চিমবঙ্গকে পুনরায় প্রতিষ্ঠিত করছেন, তাদের বিরোধী দলনেতার মুখে এই ধরনের কি বলবো কুযুক্তি শুধু পশ্চিমবঙ্গের অর্থনৈতিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয়, মমতার বদলে এই বিরোধী দলনেতা ক্ষমতায় এলে তিনি যে কী করবেন সে সম্পর্কে একটা মস্ত বড় প্রশ্নচিহ্নও মানুষের মনে উঠে যাচ্ছে। আমি ওয়াও মোমোর মোমো কোনোদিন খাইনি, কিন্তু আমার মনে আছে 2008 সালে, আজ থেকে 18 বছর আগে, কোনো একটা স্পেন্সারের আউটলেটে একটা ছোট্ট কিয়স্কের মতো খুলেছিল এই ওয়াও মোমো। এই দুই মালিকের মধ্যে একজন মোমো কী করে তৈরি করতে হয় ভালো জানেন, সম্ভবত তার একটা নেপালিজ লিনিয়েজ আছে। তিনি তৈরি করে বিনা পয়সায় সেটা যারাই ওই স্টলের সামনে দিয়ে যেত তাদের খাওয়াতেন, এবং প্রথম মাসে তাদের বিক্রি ছিল শুনেছি 1,000-2,500 টাকার মতো। পরের মাসেই সেটা বেড়ে গিয়ে হয় 52,000, আর আজকের ডেটে 640 কোটি টাকার ব্যবসা করছে এই ওয়াই মোমো। প্রত্যক্ষ এবং প্রত্যক্ষভাবে এই ওয়াও মোমোর সঙ্গে 6,000 কর্মচারী যুক্ত আছেন, আর অপ্রত্যক্ষভাবে অর্থাৎ সুইগি, জোম্যাটো ইত্যাদির মাধ্যমে আরও 1012 মানুষের ভাত জোটে এই মোমো কোম্পানির কারণে। সেই কোম্পানির একটা গুদামে আগুন লেগেছে বলে তার মালিককে ধরে জেলে পুরে দিতে হবে, এবং পুড়ে দিয়ে 18-20 হাজার বাংলার ছেলে মেয়েদের রুটি রোজগারের প্রশ্নটাকে অনিশ্চিত করে দিতে হবে। এই ধরনের আত্মঘাতী রাজনীতির যারা করার কথা বলছেন, পশ্চিমবঙ্গে তারা অভিপ্রেত কিনা সেই প্রশ্নে উঠতেই পারে, ওঠা উচিত। দেখুন, আমি এই ওয়াও মোমোর কাহিনী পড়তে পড়তে কার্যত চমৎকৃত হয়ে গেছি। কেন হয়েছি? দেখুন, যখন পশ্চিমবঙ্গে কোনো ব্যবসায়ী এবং শিল্পপতি যারা কলকাতাতে থাকেন, আলিপুর পাড়া আলো করে বড় বড় বাংলো বাড়ি সাজিয়ে বংশ পরম্পরায় আছেন, এবং মনে হয় যেন ইংরেজ আমলে একটা ছিল হোয়াইট টাউন অ্যান্ড নেটিভ টাউন, এই আজকের বিভাগ ছিল শ্বেতাঙ্গদের জন্য নির্দিষ্ট। আপনি যদি বর্ধমান রোড, আলিপুর এইসব এলাকায় ঘোরেন, তাহলে আপনার মনে হবে এটা বোধহয় কলকাতার একটা বিচ্ছিন্ন বদ্বীপের মতো, যেখানে অর্থ, বৈভব, মার্সিডিজ, BMW এইগুলোই হচ্ছে হকিকত। কিন্তু এদের খবর নিয়ে দেখুন, এদের কতজন পশ্চিমবঙ্গে বিনিয়োগ করে? কার্যত কেউ করে না। যারা এইসব বন্টন কিনে দিদিমণিকে তেল দেওয়ার জন্য 100 কোটি টাকা ঘুষ দেয়, তারাও কিন্তু এই রাজ্যে ইনভেস্টমেন্ট করে না। এই বাংলায় এরকম একটা পরিস্থিতিতে দুজন সেন্ট জেভিয়ার্স কলেজের কমার্সের প্রাক্তনী তারা ঠিক করলেন যে তারা কলকাতাতেই থাকবেন, এবং কলকাতাতে থেকে তারা এই ব্যবসাটা শুরু করবেন, এবং চমকপ্রদভাবে এমন একটা আইডিয়াকে তারা বাজারে আনলেন এবং ব্র্যান্ডিং করলেন যে আজকে ওয়াও মোমো কলকাতার কোম্পানি,
কিন্তু সর্বভারতীয় খ্যাতি পেয়ে গেছে এত অল্প সময়ের মধ্যেই। তাদের সর্বশেষ অডিটেড ব্যালেন্স শিটের টার্নওভার 640 crores। আমাকে দেখান তো কলকাতা শহর বা পশ্চিমবঙ্গে কতজন বাঙালি ব্যবসায়ী, প্রথম কথা বাঙালি আর ব্যবসায়ী হয় না, কিংবা মারোয়ারি ব্যবসায়ী, গুজরাটি ব্যবসায়ী, সিন্ধি ব্যবসায়ী, পাঞ্জাবি ব্যবসায়ী, এইভাবে এই ধরনের একটা অস্থির অনিশ্চিত রাজ্যে, যেহেতু তাদের ভিটেমাটিটা কলকাতা, সেই জন্য কলকাতাতেই ব্যবসা করব এবং সবাইকে দেখিয়ে দেবো, এই প্রতিজ্ঞা নিয়ে এই ধরনের সফল ব্যবসা করেছেন। আমার কথা হচ্ছে, আপনারা ইচ্ছে করলে আপনারা সব জগদীশ্বরের চাইতেও বেশি ক্ষমতাবান, মুখ্যমন্ত্রী, বিরোধী দল দুজনের ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। কিন্তু আপনারা কি জানেন যে এই ওয়াও মোমোর এই মুহূর্তে গোটা ভারতবর্ষে 780টি আউটলেট আছে। নট ওয়ান, নট টু, নট 100, 200, 700 outlets operated by this brand। এখন 6000 লোক তো ডাইরেক্টলি চাকরি করে, আর তার বাইরে ধরুন যদি সাপ্লাই চেন লজিস্টিক ওয়ার্কারদের ধরেন, ডেলিভারি পার্টনারদের ধরেন, ফল, ভেজিটেবল, মিট, প্যাকেজিং সাপ্লায়ারদের ধরেন, ইকুইপমেন্ট, ক্লিনিং, ফেসিলিটি অ্যান্ড মেনটেন্যান্স কন্ট্রাক্টরদের ধরেন, মার্কেটিং, প্রমোশনস এবং আউটসোর্স যেসব সার্ভিসেস আছে তাদের ধরেন, তাহলে সেই সংখ্যাটা 1 লাফে 12,000-এ পৌঁছে যাবে। এটা কি চারটিখানি কথা? যে সিঙ্গুরে কোনোদিন কোনো শিল্প হবে না, সেই সিঙ্গুরে প্রধানমন্ত্রীকে এনে যে দল একটা শিল্পবান্ধব বার্তা দিতে চাইছে, সেই দলের বিরোধী নেতাই পশ্চিমবঙ্গ থেকে জন্ম হওয়া এবং বৃদ্ধি পাওয়া কলকাতার 2 যুবকের হাতে তৈরি একটা সর্বভারতীয় ব্র্যান্ডের সর্বনাশ করার জন্য তাকে জেলে পুরতে চাইছেন। এবং তার অপরাধ কি? যে তিনি নাকি স্পেনের রাস্তায়, মাদ্রিদের রাস্তায় মুখ্যমন্ত্রীর সঙ্গে হাঁটছিলেন। এর চেয়ে অদ্ভুতুরে যুক্তি কাউকে জেলে পোড়ার জন্য আমি আমার বাবার জীবনে শুনিনি। আপনারা যদি শুনে থাকেন তাহলে সেটা অন্য কথা। এবার আসি এই যে ওয়াও মোমো মালিকদের পরিচয়। আমি যা দেখলাম, এর কো-ফাউন্ডার হচ্ছে প্রধানত দুজন। একজনের নাম জগদীশ দারিয়ানি, আরেকজনের নাম বিনোদ কুমার হোমাগাই। এছাড়াও একজন মুসলিম পার্টনার আছেন তাদের, তার নাম শাহ মিফতাউর রহমান। এছাড়া আরেকজন কো-ফাউন্ডারের নাম, তিনি দক্ষিণ ভারতীয়, মুরলী কৃষ্ণন লক্ষ্মী নারায়ণ। এদের মধ্যে বিনোদ আর সাগর, এরা দুজন সেন্ট জেভিয়ার্স কলেজের কমার্সের ছাত্র। ওই লেখাপড়া করতে করতেই তাদের মনে হয় পরীক্ষার ফল বেরোনোর আগেই যে তারা এমন একটা ব্যবসা করবেন যে ব্যবসাটা লো কস্ট, লো ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করা যায় এবং যদি মানুষকে খাওয়ানো যায় তাহলে যার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। হঠাৎ এত জিনিসের মধ্যে তারা মোমোকে বাছলেন কেন? এখানে আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সম্ভবত এই বিনোদের পরিবারের একটা রুট আছে নেপালে, এবং সেই সুবাদে ছাত্রাবস্থা থেকেই সে এই মোমো তৈরির ব্যাপারে যথেষ্ট দক্ষ হয়ে উঠেছিল। তার বাইরে সেন্ট জেভিয়ার্স কলেজের ঠিক বাইরে একটা মোমোর ছোট আউটলেট মাঝে মাঝে বসতো। এরা দুজন বাইরে গিয়ে দেখতেন যে সেখানে মানুষের প্রচুর ভিড় হয়। অতএব তাদের মনে হয়েছিল যে আমরা যদি একটা প্রপারলি এই ব্যবসাটাকে দাঁড় করাতে পারি তাহলে এই পশ্চিমবঙ্গের বুক থেকেই যে একটা সফল ব্যবসার জন্ম দেওয়া সম্ভব সেটা আমরা প্রমাণ করতে পারব। এখন টার্নওভার কি আপনাদের আমি বলেছি। এখন এদের 30,000 টাকা, দুজনের মধ্যে একজন
তার বাবার কাছ থেকে ধার করে এই ব্যবসাটা শুরু করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে মোমো কেন? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের এইটা একটা দীর্ঘদিন ধরে খুবই পপুলার স্ট্রিট ফুড। আগে আমরা টিবেটান মোমো খেতাম ওই মেডিকেল কলেজের উল্টো দিকে পোদ্দার কোট সংলগ্ন ওইসব এলাকায়। মোমো অ্যান্ড টিবেটান এক্সপার্টিজ ওয়াজ অলমোস্ট কোটারমিনাস। তারপরে এখন তো ঘরে ঘরে মোমো, এবং বাঙালির আরও 5 রকম খাদ্যের, যেসব খাদ্যের প্রতি দুর্বলতা আছে, মোমো তাদের প্রথম সারিতে। এখন বিনোদের যেহেতু অরিজিনটা নেপালিজ, অতএব এটা তার বাঁ হাতটা খেলছিল। এবং সাগরও একজন ফুডি হিসেবে কলকাতার আরও খাদ্যরসিক জনতার মতো সেও রেস্টুরেন্টে ঘুরে ঘুরে কোথায় কী খাবার ভালো এইগুলো টেস্ট করে বেড়াতো। এখন তাদের মনে হলো যে ভাই, আজ পর্যন্ত এই ধরনের জনপ্রিয় একটা ফাস্ট ফুড মোমো, এটাকে তো কেউ ব্র্যান্ড করার কথা ভাবেনি, অতএব আমরাই ভাবি। এবং ভাবনার ফল হচ্ছে আজকের এই সর্বভারতীয় ব্র্যান্ড, এত হাজার মানুষের অন্নসংস্থানের ব্যবস্থা। এবং খুব গর্বের সঙ্গে এরা কিন্তু এদের অন্যান্য কোনো দিকে নন কমপ্লায়েন্স বলুন বা কোম্পানি ল ভায়োলেশন বলুন, এইসবের অভিযোগ কোনো দিন উঠেছে বলে আমি হয়তো জানি না। এই যে তারপরে এরা যে কোনো সফল ব্যবসায়ীরা করে, একটা প্রোডাক্ট থেকে আরও 5টা প্রোডাক্টে ডাইভার্সিফাই করেছে। এখন এরা ফ্রাইড মোমো তৈরি করে, বার্গস, মানে হ্যামবার্গারের মতো বার্গারের ভিতরে মোমো, তার একটা নাম হয়েছে বার্গস। আচ্ছা, মোমো ডেজার্টস পর্যন্ত আছে। তারপরে ওরা নতুন নতুন আর্টিকেল ঢুকিয়েছে, ভার্টিকাল, ওয়াও চায়না, ওয়াও চিকেন, এদেরকে বলে কিউএসআর মেনু। কিউএসআর মানে হচ্ছে যে দেখুন, কোম্পানি ওর ছোটো ছোটো রেস্টুরেন্ট, ফাস্ট ফুড যারা কারবার করে, এবং এই কিউএসআরে ম্যাকডোনাল্ডস কিংবা কেএফসি কিংবা হলদিরাম কিংবা বিকানিরওয়ালার সঙ্গে পাল্লা দিয়ে এই ওয়াও মোমোও কিন্তু কলকাতার মাটি থেকে জন্মে আজকে সর্বভারতীয় শাখা প্রশাখা বিস্তার করেছে। তাদের একটা গুদামে, এবং যেখানে মোটামুটি এটা এখন প্রমাণিত যে আগুন লাগার জন্য তাদের গুদাম দায়ী নয়, কেননা ওই গুদাম ইজ এ 100% ড্রাই অপারেশন। ওখানে কোনো আগুন ইত্যাদি ইত্যাদি জ্বালানি এইসবের গপ্পই নেই। তা সত্ত্বেও কোল্যাটারাল ড্যামেজ হিসেবে এখন ওই গুদামের মালিককে যেহেতু গ্রেফতার করা হয়েছে, অতএব এই গুদামের মালিক নয় কিংবা ভাড়া করেছে যে, তাকেও গ্রেফতার করতে হবে। এ তো ভাই তালিবানি বিচারের মতো হয়ে যাচ্ছে। আর সবচেয়ে উদ্বেগের কথা, আমার ব্যক্তিগতভাবে কিছু যায় আসে না, এইভাবে যদি আপনারা এখন থেকেই ব্যবসায়ীদের ভয় দেখানো শুরু করেন, তাহলে যেটুকু বাংলায় আছে সেটুকুও তো ঘটিবাটি গুটিয়ে অন্যত্র চলে যাবে। সুতরাং ভবিষ্যতে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন অভিযোগ করার আগে একবার দ্বিতীয়বার ভাববেন, নইলে আপনার হয়তো কোনো ক্ষতি হবে না, আমার এই বাংলার ছেলে মেয়েদের বিস্তর ক্ষতি হয়ে যাবে। নমস্কার, ভালো থাকবেন।